হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিকপ্যাকের আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্যাফে ডিজায়ার ওয়েব সিরিজের গল্প। এটা মূলত একটা অ্যান্থোলজি ধর্মী বাংলা ওয়েব সিরিজ, যেখানে পাঁচটা ভিন্ন গল্পকে একই সূত্রে গাঁথা হয়েছে। সম্পূর্ণ ভিডিওতে রয়েছে পাঁচটি ভিন্ন ধর্মী গল্প, যে গল্পগুলো আবার একে অপরের সাথে খুব সুন্দরভাবে সংযুক্ত করে দেওয়া হয়েছে। আর পাঁচটি গল্পেরই প্রধান উপজীব্য হচ্ছে কাম বা শারীরিক লালসা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমার বোঝানোর সুবিধার্থে এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি পাঁচটা গল্পকে সমান্তরালভাবে তুলে ধরছি। প্রথম গল্প সায়রা নামে একজন মহিলার। এনার হাজবেন্ড বিদেশে থাকে এবং উনি ওনার বাচ্চা নিয়ে দেশে থাকে। হাজবেন্ডের কাছে যাওয়ার জন্য একজন ট্রাভেল এজেন্সির মাধ্যমে সে তার ভিসা করাচ্ছিল। এই এজেন্টের নাম থাকে ফুয়াদ। সায়রা তার অফিসে দেখা করতে চাইলেও ফুয়াদ সবসময় সুযোগ খুঁজত কিভাবে সায়রার সাথে অফিসের বাইরে একটু সময় কাটানো যায়। সে একটা হোটেলে এনে তাকে মিষ্টি খেতে দেয়, কিন্তু সায়রা মিষ্টি খায় না, সে একা একাই খায়। ফুয়াদ বলে, আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে খুব মিষ্টি পছন্দ করতো, তুমি একটু খাও না। সায়রা বলে, না আমার ভালো লাগে না, আপনি খান। আর আমার ভিসা কবে হবে, কতদিন লাগবে? ফুয়াদ জানায়, হ্যাঁ খুব শীঘ্রই হয়ে যাবে, আমি কাজ করতেছি, কাগজপত্র রেডি করতেছি, আর কয়েকটা দিন। দেখা যায় একদিন সায়রাকে রাতের বেলায় তার হাজবেন্ড কল দেয়। সে বাইরের দেশে একটা দোকানে কাজ করত। সায়রা তো তার কাছে যাবে, সে খুব উৎসুক ছিল এবং সে তখন তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি ওখানে কারো কাছে যাও? তোমার ওখানে কোনো বউটো কিছু নাই তো? যদি থাকে আমি এসে ঝাঁটিয়ে বিদায় করব। তোমাকে সন্দেহ করি কিনা তাই বলছো? অবশ্যই সন্দেহ করি, তুমি আমার এখান থেকে দূরে থাকো, ঠিক মতো কল দাও না, আমি কল দিলেও কেমন রাগ করো, মানে লং ডিস্টেন্স রিলেশনশিপে যেমনটা হয় আর কি। আর এই কথার মধ্যেই হঠাৎ করে সায়রাকে ডাক দেয় তার ভাসুর। আচ্ছা, আমাদের খুলনাতে ভাসুর হচ্ছে হাজবেন্ডের বড় ভাই। আমি জানি না আপনি যেখান থেকে দেখছেন এই সম্পর্ককে কি বলে, আপনি অন্য কিছু হলে কমেন্টে জানাতে পারেন। যাই হোক, সায়রাকে ডেকে বলে, আব্বার বাথরুমে যে ফ্লাশ নষ্ট হয়েছে, মিস্ত্রি আসছিল, ঠিক করাইছো? সায়রা বলে, মিস্ত্রি আসছিল, দেখে গেছে। তার ভাসুর বলে, দেখে গেছে মানে? তোমার আমি বললাম একটা কাজ করতে, ঠিক মতো করতে পারো না? সবকিছুই আমার দেখা লাগে, এই বলে সে চলে যায়। সায়রা ওখান থেকে ফিরে এসে তার হাজবেন্ডকে ফোন দিয়ে বলে, তুমি যত দ্রুত পারো আমাকে নিয়ে যাও, তোমার ভাইয়ের নিজের বউ আছে, তারা না বলে সব খালি আমারে বলে, আমার বিদেশি টাকাগুলো সব শেষ করতেছে। এইভাবে বোঝা যায় সে তার শ্বশুরবাড়ির পরিবারে হ্যাপি না। এরপর একদিন সায়রা আর ফুয়াদ একজন ভিসা স্পেশালিস্টের কাছে যায়। সেখান থেকে বের হয়ে ফুয়াদ বলে, দেখলেন কত ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট ধরে দিল, খুব কষ্ট ম্যানেজ করছি, এই না হলে স্পেশালিস্ট, অনেক কষ্টে আপনার জন্য এই সার্ভিসটা ম্যানেজ করলাম। তারপর সিএনজিতে ফেরার সময় বলে, তোমার মেয়েটা খুব কিউট, তাহলে তোমার কাগজপত্রগুলো দিয়ে আমরা আরো কয়েকবার ট্রাই করে দেখি, আর 2-3বার ট্রাই করি, কি বলো? সায়রা বলে, বুঝতেছি না, দেখি উনি কি বলে, পরামর্শ দেয়। ফুয়াদ বলে, আরে হয়ে যাবে, তুমি একটু সময় দাও, বুঝছো, একটু বেশি বেশি করে সময় দাও, তোমাকে স্টুডিওতে নিয়ে আবার ছবি তুলি, তোমার কাগজপত্রগুলো আবার নতুন করে সব শুরু করি, একটু সময় দাও, হয়ে যাবে, বিশ্বাস হারাও না এত অল্পতে। সায়রা বলে, না আমার কেন জানি মনে হচ্ছে হবে না, দেখা যায় তার মনটা একটু খারাপ হয়ে গিয়েছে। তারপর জ্যামে আটকা পড়ায় সে সিএনজি থেকে বের হয়ে একাই বাসায় যেতে চায়। ফুয়াদও বের হয়ে বলে, আমি তোমাকে এগিয়ে দেই, বাসা পর্যন্ত এগিয়ে দেই। সায়রা বলে, এখান থেকে অল্প, আমি একাই যেতে পারবো। আর শোনেন, আপনি আমার তুমি বলা শুরু করছেন কেন? আপনি না আমার আপনি বলতেন। ফুয়াদ বলে, ও সরি, আমি তো আপনি করে বলতাম না, ভুলে গেছি, সরি। এরপর ফুয়াদ একদিন সায়রাকে একটা স্টুডিওতে নিয়ে যায় ছবি তুলতে। পারফেক্ট ছবি তোলার অজুহাতে সে বারবার গিয়ে তার চুল ঠিক করে দেওয়া, তার গায়ে হাত দেওয়া, তার মুখে হাত দেওয়া, মানে যে বোঝা যায় না খারাপ উদ্দেশ্যে হাত দেওয়া বা অন্য কোনো উদ্দেশ্যে হাত দিলে। সায়রা আগে থেকেই বুঝতে পারছিল যে ফুয়াদ তার দিকে ঝোঁকার চেষ্টা করে, সবসময় তার কাছে আসার চেষ্টা করে, কোনো একটা সুতোয় তার হাত ধরার চেষ্টা করে। সে একটু ইতস্তত বোধ করতে থাকে, কিন্তু যেহেতু তার হাজবেন্ড বাইরে, ভিসা তো করতেই হবে, বাইরে তো যেতেই হবে, আর রিজন যেহেতু সে ভিসা করা, সো সে হজম করতে থাকে। তারপর একদিন সায়রার হাজবেন্ড তাকে আবারও ফোন দেয়। সায়রা তাকে বলে, দেখো আমি যে আবার ট্রাই করতেছি, তুমি এখন বাসায় বললো না, কেমন হয়ে যাক, তারপর একবার জানাবো নে। আর তুমি যে শুধু আমারে ফোন দাও, আব্বা আম্মারে মাঝে মাঝে একটু ফোন দিও, হ্যাঁ এখন কথা বলবো, আমি দিব। তারপর সায়রা তার হাজবেন্ডের বাবা অর্থাৎ তার শ্বশুরকে ফোনটি দেয়। ফোন দেওয়ার পরে তার শ্বশুর বলে, ফুয়াদ তুই যে চলে গেলি বাবা, এরপর আমি খুব কষ্টে আছি, আমার বাথরুমের কলটা নষ্ট, ঠিক মতো পানি পড়ে না, বুড়ো মানুষ, আমার খুব কষ্ট হয়। ঠিক করানোর কথা বলছিস, কে ঠিক করে দেবে বল বাবা, তুই তো আর দেশে নাই। সায়রার তো ভীষণ রাগ হতে থাকে যে দূর, তাদের মধ্যে ভালোবাসা বাড়াইতে গিয়ে তো আমি ভিলেন হয়ে যাচ্ছি। বাবার এই কথা শুনে আবার সায়রার যে ভাসুর, সে অন্যরুম থেকে বলে, বাবা ঠিক করে দিছি তো, 2 দিন পর পর তুমি নষ্ট করো, ইচ্ছা করে করে নষ্ট করো, আর বাড়ি একটা ঝামেলা লাগাও, আর এসব কথা ফুয়াদরে বলার দরকার কি, ওকে ওখান থেকে এসে তোমার ঠিক করে দেবে? তখন সায়রার ভাসুর আর তার শ্বশুরের মধ্যে ঝগড়া লেগে যায়, তাই সে তার শ্বশুরের কাছ থেকে ফোনটা নিয়ে অন্য রুমে চলে যায়। সায়রা একদিন আবারও ফুয়াদ অর্থাৎ ওই ট্রাভেল এজেন্টের কাছে যায়, আর ফুয়াদ তাকে বলে, বারান্দায় চলো, একটু নিরিবিলি কথা বলি। বারান্দায় এসে বলে, আচ্ছা আমি একটা ব্যাপার খেয়াল করছি, তুমি কখনো আমার নাম ধরে বা ফুয়াদ ভাই এগুলো কখনো বলে ডাকো না, তোমার হাজবেন্ড আর আমার নাম একই এই জন্য? সায়রা বলে, না এমনি। আচ্ছা আপনি যে আমার জন্য এত কিছু করতেছেন কেন? বলে, এটা তোমার দায়িত্ব, এটা তোমার চাকরি। সায়রা বলে, ও আচ্ছা, তার মানে ক্লায়েন্টদেরকে শুধু শুধু ঘোরানো এটা আপনার দায়িত্ব? ফুয়াদ বলে, মানে? তখন সায়রা তার ব্যাগ থেকে একটা ভিসা বের করে দিয়ে বলে, দেখেন আমি অন্য এক জায়গায় ট্রাই করছি আর আমার ভিসা হয়ে গেছে। কেন করলেন এই কাজটা?
শুধু শুধু কেন আমার এতদিন ঘুরাইলেন? ফুয়াদ তো থতমত খেয়ে যায় এবং সে তার ভিসাটা দেখে কোনো কথা বলতে পারে না। তারপর তাকে বলে, ও আচ্ছা ঠিক আছে, কনগ্রাচুলেশন সায়রা। দেখা যায় তার মুখটা খুব ছোট হয়ে এসেছে, তার মনটা খুব খারাপ হয়ে যায়। সায়রা তার ভিসাটা নিয়ে অফিস থেকে বের হয়ে যায়। সিঁড়ি পর্যন্ত গিয়ে দাঁড়াতেই ফুয়াদ দৌড় দিয়ে সায়রার পেছনে আসে। তারপরে সে বলে, সায়রা কতদিন আগে হয়েছে তোমার ভিসা? বলে 2 সপ্তাহ। ফুয়াদ তার দিকে তাকিয়ে বলে, তাহলে তুমি 2 সপ্তাহ আগে আমাকে কেন বলনি? গত 2 সপ্তাহ তাহলে তুমি আমার কাছে কেন আসছো? সায়রা আর কোনো কথা না বলেই চলে যায়। দেখা যায় ওই দিন রাতে ফুয়াদ তার চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। আর যাওয়ার সময় সায়রার ওই যে ফর্মটা সে পূরণ করেছিল, ওই ফর্ম থেকে সায়রার ছবিটা তুলে নিয়ে তার বুক পকেটে করে সে চলে যায়। এখানে সায়রার প্রতি যে ফুয়াদের একটা দুর্বলতা কাজ করতো, একটা লোভ কাজ করতো, এটা তো আপনারা স্পষ্ট বুঝতেই পেরেছেন। আর হাজবেন্ডের কাছ থেকে দূরে থাকায় ফুয়াদের সাথে যাতায়াত করতে করতে সায়রারও কিন্তু ফুয়াদের প্রতি এক প্রকারের ভালোবাসা কাজ করত, এক প্রকারের লালসা জন্ম নিয়েছিল। আর এখানেই শেষ হয় ফুয়াদ সায়রার গল্প। দ্বিতীয় গল্প শুরু হয় একজন কলের মিস্ত্রিকে দিয়ে। ওই যে মনে আছে সায়রার শ্বশুরের ওয়াশরুমের ট্যাপ নষ্ট হয়ে গিয়েছিল, সায়রা ওই যে বলছিল একজন মিস্ত্রি এসে দেখে চলে গেছে ঠিক না করে দিয়েই। এই মিস্ত্রি হচ্ছে সোহেল মণ্ডল। এই সিরিজে যার নাম থাকে ইমরুল। এই ইমরুল পিয়া নামে একজন ম্যাডামকে খুব পছন্দ করত। পিয়া ম্যাডামের যে পিএস বা ম্যানেজারও বলতে পারেন, ইমরুল খুঁজে ওই লোককে বের করে। ইমরুল একদিন ওই লোকের বাসায় যায়। এই ম্যানেজারের নাম শামসুল। শামসুলকে গিয়ে পরিচয় দেয় যে, ভাই তারেক ভাই আপনাকে ফোন দিয়েছিল না আমার জন্য, আমি সেই ইমরুল। বলে, হ্যাঁ বলেন কি হয়েছে? ইমরুল বলে, ভাই পিয়া ম্যাডামের ব্যাপারে একটু কথা বলতাম, তার বাসায় কি কোনো কলের মিস্ত্রি লাগবে? শামসুল বলে, কল নষ্ট হইলে কলের মিস্ত্রি লাগবে, কল তো এখন নষ্ট হয়নি, কেন কি হয়েছে? ইমরুল বলে, ভাই আমি পিয়া ম্যাডামের খুব বড় ভক্ত, তারা একদিন দেখার আমার খুব ইচ্ছা। তারেক ভাই তো আমার অনেক আপন ছোট ভাই, আর আপনার সাথে তো তারেক ভাইয়ের পরিচয় আছে, তাই তারেক ভাই আমাকে আপনার কথা বলছিল যে যদি পিয়া ম্যাডামকে দেখতে হয় তাহলে আপনার মাধ্যমেই দেখা সম্ভব। তো আমি তো কলের মিস্ত্রি, যদি পিয়া ম্যাডামের বাসায় কখনো প্রয়োজন হয় ভাই প্লিজ আমাকে একটু কল দিবেন, আমি তাকে সামনে থেকে শুধু একটু দেখতে চাই, আর কিছুই না। শামসুল বলে, ওকে ঠিক আছে যাও। আর এই কলটা আসবে না আসবে ঠিক ওই দিনই আসলো যেদিন কিনা ইমরুল গিয়েছিল সায়রার শ্বশুরের ওয়াশরুম ঠিক করতে। মাঝপথেই হঠাৎ করে কল চলে আসাতে ইমরুল কাজ ওইখানে অর্ধেক ফেলে রেখেই চলে যায়। কিন্তু সরাসরি সে পিয়া ম্যাডামের বাসায় না গিয়ে সে প্রথমে তার নিজের বাসায় যায়। খাটের নিচ থেকে তার ট্রাঙ্কের মধ্যে সব থেকে ভালো জামা কাপড়গুলো সে সুন্দর করে পরে, জেলের পরিবর্তে হাতে পানি দিয়ে চুলগুলো পরিপাটি করে সে তার এক মোটরসাইকেল মিস্ত্রি বন্ধুর কাছে যায়। গিয়ে বন্ধুকে বলে, কিরে কোনো মোটরসাইকেল ফ্রি আছে নাকি কিছুক্ষণের জন্য? মানে পুরাই নায়ক উত্তম। যাই হোক, তার বন্ধু বলে, না রে এই একটাই আছে, কিছুক্ষণ পরই ডেলিভারি দিতে হবে। ইমরুল বলে, আমার তো খুব ইমার্জেন্সি, তুই আমার একটা গাড়ি দিয়ে, আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি। তার বন্ধু দিতে না চাইলেও বন্ধুই তো, সে জোর করে গাড়িটা নিয়ে বের হয়ে পড়ে। মানে সে কিন্তু একটা কলের মিস্ত্রি যাচ্ছে একজন নায়িকার বাসায় কল ঠিক করতে। ইমরুল তো বাইকে উঠে পুরো উড়তেছিল, এই জন্য অসতর্কভাবে একটা মাইক্রোর সাথে তার প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। মাইক্রোওয়ালাকে 2টা গালি দিয়ে সে আবারও বাইক চালাতে থাকে। এরপর ইমরুল পিয়ার বাসায় পৌঁছে দেখে সে একটা নাইট গাউন পরে বসে আছে ঘরের মধ্যে, আর ঘরে কেউই নাই। পিয়া তখন ফোনে কথা বলছিল, দরজা খুলে দিয়েও সে তখন কথা বলছিল। আর ইমরুল কোন দিকে যাবে, কি করবে না করবে এসব না ভেবে বরং পেছনে দাঁড়িয়ে পিয়াকে দেখতে থাকে। খানিকক্ষণ পর পিয়ার খেয়াল হয় এবং সে বলে, তুমি এখানে দাঁড়িয়েছো কেন, যাও কাজে লেগে পড়ো। বলে, ম্যাম কোথায় যদি একটু দেখিয়ে দিতেন। তারপর পিয়া ইমরুলকে পিয়ার বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুমে নিয়ে যায়। গিয়ে বলে, এই বাথটাবটা কাজ করতেছে না, দেখো তো কি হয়েছে, আর কতক্ষণ লাগবে কাজ করতে? বলে, ম্যাম একটু চেক করি তারপর বলতে পারবো কি সমস্যা হয়েছে, সময় লাগবে না। তখনই পিয়ার আবার একটা ফোনে কল আসে, সে ওদিকে চলে যায়। আর চলে যাওয়ার পর ইমরুল তো নিজের চোখকে, নিজের অস্তিত্বকে বিশ্বাসই করতে পারছিল না। তার স্বপ্নের নায়িকা পিয়া ম্যাডামের বেডরুমে সে যে তোয়ালে দিয়ে সে গা মোছে, যে বেডরুমে সে ঘুমায়, এইগুলো দেখে তার সেন্সেশন কাজ করতে থাকে। সে কাজ না করে বাথরুমের দরজা থেকে উকি দিয়ে একটা আয়নাতে ড্রয়িং রুমে বসে থাকা পিয়া ম্যাডামকে দেখছিল। সে তো নাইট ড্রেস পরে আছে, ওই অবস্থায় ফোনে কথা বলছে এলোপাথাড়ি ভাবে ঘরের মধ্যে যেভাবে থাকে। আর এগুলো দেখে ইমরুলের আরো বেশি উত্তেজনা হচ্ছিল। সে কাজ বাদ দিয়ে শুধু ম্যাডামের দিকেই তাকিয়ে থাকে লুকিয়ে। এখানে পিয়া ফোনে কাদের সাথে কথা বলছিল আর কি কথা বলছিল আমি একটু সংক্ষেপে স্কিপ করে যাচ্ছি। মেইনলি বিভিন্ন প্রডিউসার, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন নায়কদের সাথে সে কথা বলছিল। সাংবাদিকদের সাথে মূল কথা হচ্ছে এরকম যে আপনাদের নিউজের প্রথমে কেন আমি কভার হচ্ছি না, পুরাতন ছবি ব্যবহার করছেন এটা সেটা। আর প্রডিউসারদের সঙ্গে তো খুব ভাইয়া ভাইয়া করে কথাবার্তা, আর নায়কদের সাথেও ঠিক তেমন। সব নায়িকাই এমন তা বলছি না, বাট বেশিরভাগ নায়িকারাই যেগুলো করে আর কি, বিভিন্ন লবিং এর মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠা করা। বর্তমানে নাকি শুনলাম বাংলাদেশে এরকম অনেক নায়িকাই আছে এগুলো করে। আপনি 2-1 জনের নাম জানেন নাকি? কমেন্ট করতে পারেন। যাই হোক, গল্পে আগাই। ইমরুল এসে বলে, ম্যাডাম আপনার বাথরুমের ট্যাপের মধ্যে তো অনেক ময়লা জমছে, এগুলো তো পরিষ্কার করতে হবে। পিয়া বলে, তো যাও পরিষ্কার করো,
এগুলো আমাকে বলার কি আছে, দ্রুত করো। ইমরুল গিয়ে করে কি, ওয়াশরুম থেকে টিস্যু এটা সেটা নিয়ে যেখান থেকে বাথটাবের পানি ড্রেইন হয় বা বের হয় সেখানে দিয়ে বরং ময়লা করে রাখে। তার মানে বোঝা যায় যে হয়তো সামান্য ময়লা হয়েছিল বা আদৌ কোনো ময়লাই হয়নি। সে যেন ওই সুতোয় আরো কিছুক্ষণ পিয়া ম্যাডামের বাসায়, পিয়া ম্যাডামের বেডরুমের ওয়াশরুমে থাকতে পারে, এই জন্যই সে এই ফোন দিয়ে এঁটেছিল। ওয়াশরুমের মধ্যে ফিরে গিয়ে ইমরুল কান খাড়া করে পিয়ার কথা শুনতে থাকে, আর সে যে বাথটাবে গোসল করতো ওই বাথটাবের চারপাশে হাত বুলাতে থাকে। এগুলো খুবই পারভার্টেড টাইপ অফ চিন্তা ভাবনা, বাট ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সারাটা দিন ইমরুল পিয়া ম্যাডামের বাসায় নষ্ট করে দেয়, আর মাঝে মাঝে যখন পিয়া এসে ইমরুলকে জিজ্ঞেস করছিল যে আরো কতক্ষণ, কি অবস্থা, এত দেরি হচ্ছে কেন, সে বলে ম্যাম অনেক ময়লা জমছে তো একটু টাইম লাগতেছে, আর একটু, এই আর আধা ঘন্টা, আর 1 ঘন্টা। পিয়া বলে আচ্ছা ঠিক আছে, তুমি কাজ দ্রুত শেষ করো, আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, ওকে আমি টাকা দিয়ে যাবো না, তোমার টাকাও পরিশোধ করে দিবে না। তখন ইমরুল বলে যে ম্যাডাম যদি কিছু মনে না করতেন, আপনার সাথে একটা সেলফি নেওয়ার খুব ইচ্ছা ছিল। পিয়া বলে আচ্ছা ঠিক আছে, আমি রেডি হই, তারপরে তোমার সাথে সেলফি তুলতেছি। সে রেডি হয়ে আসে, ইমরুলের সাথে 2টা সেলফি তোলে। ইমরুল তো পুরো স্বর্গীয় ফিলিংস পেয়ে যায়। যাই হোক, তারপর পিয়া বাইরে চলে যায়, আর সে পিয়ার ওয়াশরুমে ঢুকে তার ওয়ার্ড্রোবের দিকে তার নজর যায়। ওই যে ইমরুল তো খানিকটা সাইকোলজিক্যালি পারভার্টেড। তার চিন্তা ছিল পিয়া যে জামা কাপড়গুলো ব্যবহার করতো ওইগুলো সে একটু শুয়ে দেখবে, একটু শুকে দেখবে, একটু কাছ থেকে দেখবে, সেখান থেকে হয়তো তার প্রিয় নায়িকার গন্ধ পাওয়া যাবে। তারপর সেখানে সে পিয়ার একটা আন্ডারগার্মেন্টস পায়। এখান থেকে 18+ গল্প শুরু হচ্ছে, সো আপনি যদি 18 বছরের ঊর্ধ্বে না হন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন। সে ওই আন্ডারগার্মেন্টস নাকে চেপে ধরে তারপর মাস্টারবেট করা শুরু করে। তখন বেডরুমের দরজাটা চাপানোই ছিল, কিন্তু ঠিক ওই মুহূর্তেই পিয়ার বাসার কাজের লোক দরজা খোলে। ইমরুলের ওই অবস্থা দেখে সে পুরো হা করে দাঁড়িয়ে থাকে। ইমরুলও তো ভীষণ লজ্জা পেয়ে যায়, সে কি করবে সেও কিছু বুঝতে পারছিল না। ঠাস করে উঠে দাঁড়িয়ে পড়ে, তারপর নিজের দিকে তাকিয়ে নিজের অবস্থা দেখে সে নিজেই লজ্জা পায়। সারপ্রাইজিংলি তার পরবর্তী সিনেই দেখা যায় ইমরুলকে ডাইনিং টেবিলে বসে খাওয়াচ্ছে সেই কাজের মেয়েটি। পেশাতে মডেল পিয়ার কাজের লোক হলেও তার মধ্যেও একজন পুরুষের প্রতি চাহিদা ছিল, কারণ ওই যে পিয়া তো সারাদিন ছেলেদের সাথে কথা বলতো, বিভিন্ন উল্টাপাল্টা কাজ করতো, রাত করে বাসায় ফিরতো, নেশা করতো, এগুলো দেখে তারও একটু লোভ হতো। আর হাতে নাতে যেহেতু সেলাকলা ইমরানকে পেয়ে গেছে, তো সেও একটু এনজয় করার চেষ্টা করে। সে বলে কি, আপামনের ওই পোশাক আমি পরবো নাকি? ইমরুল তো বলদের মতো হাসতে থাকে আর বলে হ্যাঁ। ইমরুল ওই মেয়েকে জিজ্ঞেস করে তুমি কখনো বাথটাবে গোসল করছো? ওই মেয়ে বলে অনেক ফ্যানার মধ্যে, না করিনি। ইমরুল আর কিছু বলে না। সে বলে কি, গোসল করবা নাকি? আপামনির ওই পোশাক আমি পরে আসবো? ইমরুল তো ভেড়ার মতো হাসতে থাকে, আর এখানেই শেষ হয় ইমরুলের গল্প। এখানে দেখেন মডেল পিয়া তার বিভিন্ন সহকর্মী, বিভিন্ন প্রডিউসার, বিভিন্ন পরিচালকদের প্রতি মোহগ্রস্ত, তারা পিয়ার প্রতি মোহগ্রস্ত, ইমরুল পিয়ার প্রতি মোহগ্রস্ত, আবার পিয়ার কাজের লোক ইমরুলের প্রতি মোহগ্রস্ত। আর এই ঘটনা ঘটার পর ইমরুল এবং বাসার কাজের লোক একে অপরের প্রতি মোহগ্রস্ত হয়ে গেল। তৃতীয় গল্পর কানেকশনটা দেখেন, ওই যে ইমরুল যখন বাইক নিয়ে আসছিল একটা মাইক্রোর সাথে বেঁধে গেল, মনে আছে? এই মাইক্রোর মধ্যের 2 জনের কাহিনী। এই গাড়ি করে আবির নামে একজন যাচ্ছিল সোমা নামে একটা মেয়ের সাথে দেখা করতে। একটা রেস্টুরেন্টের সময় অপেক্ষা করছিল ইমরান নামে একজনের জন্য। সোমা যখন একটা টেবিলে বসে জুস খাচ্ছিল তখন একটা লোক তার দিকে বারবার তাকাতে থাকে। সোমার তাকে দেখে একটু সন্দেহজনক মনে হতে থাকে। লোকটাও তার দিকে আর 2-1 তাকায়, তারপর সে তার মতো উঠে চলে যায়। আর আবির গিয়ে বলে ইমরান একটু ব্যস্ত আছে, আমি আপনাকে নিতে এসেছি। তারপর তাকে একটা হোটেলের রুম নাম্বারের ঠিকানা দেয়, দিয়ে বলে আপনাকে ঠিক 7টায় সেখানে উপস্থিত থাকতে হবে। আমাদের হাতে মাত্র 2 ঘন্টা সময় আছে এবং আমি আপনাকে ড্রপ করব, চলুন। তারপর আবির আর সোমা 2 জন রওনা করে ওই হোটেলের পথে। আর এই রেস্টুরেন্ট থেকে হোটেলে যাওয়ার মাঝখানের যে 2 ঘন্টা তাদের মধ্যে যে কনভারসেশনগুলো হয়, এই সম্পূর্ণ কনভারসেশন জুড়েই একটা পর্ব। সম্পূর্ণ নতুন 2 জন মানুষ, নতুন পরিচয়, নতুন সম্পর্ক গড়ে ওঠার অনেক কথার মধ্যে ছিল। আমি সংক্ষেপ করার উদ্দেশ্যে মূল কথাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। সোমা ছিল মূলত একজন শরীর ব্যবসায়ী, কিন্তু যেন শরীর ব্যবসায়ী না, বেশ হাই প্রোফাইল আর কি। আবির আর তার বন্ধু ইমরান তারা ঠিকাদারের ব্যবসা করত। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্যদ্রব্য, একেবারে আলপিন থেকে শুরু করে ফার্নিচার পর্যন্ত সবকিছুই তারা ডেলিভারি দিত তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে। তাই নতুন কোনো বড় কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান দাঁড় করানো হলে ওই প্রতিষ্ঠানের সকল মালামাল সরবরাহ করার একটা ডিল পাওয়া আবির এবং ইমরানের জন্য খুব জরুরি। আর এই ডিল পাওয়ার জন্য তারা যেভাবে পারে তাদের ক্লায়েন্টকে খুশি করে। আরিফ হাসান নামে একজন ব্যক্তির সাথে তাদের একটা বিজনেস ডিল আছে, আর ওই লোকের একটু মেইলি সমস্যা আছে। আবির সেটা জানতে পেরে এই প্রফেশনাল শরীর ব্যবসায়ী সোমাকে ভাড়া করেছে তার ওই বসকে একদিনের জন্য খুশি করতে। যদি আরিফ হাসানকে খুশি করতে পারে তাহলে আবির কোটি কোটি টাকার একটা ডিল পাবে। যাত্রাপথে সোমা আর আবির তাদের বিজনেস, তাদের ফ্যামিলি, কেন কে কোন প্রফেশনে আসছে, এইসব ব্যাপার নিয়ে নানান আলোচনা করতে থাকে। যেমন সোমার কথার মাধ্যমে জানা যায় সে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তো বন্ধুদের সাথে মিশে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, বাসা থেকে টাকা নিত আর নেশা করত।
কিন্তু তার বাবা জেনে যাওয়ার পর তাকে আর টাকা দিত না। টাকার অভাবে নেশা করতে না পেরে অবশেষে সে এই খারাপ পথ বেছে নেয়। সোমার অবস্থা খুব খারাপ দেখে তার বাবা তাকে রিহ্যাবে ভর্তি করে, আর সোমা সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসলেও তার ওই অভ্যাসটা আর বন্ধ হয়নি। তার কাছে এখন নতুন নতুন মানুষের সাথে ইন্টারকোর্স করা এক প্রকার ফ্যাসিনেশনের ব্যাপার হয়ে গিয়েছে, আর তার সাথে ইনকাম তো আছেই। সোমার ইচ্ছা সে একদিন এইগুলো নিয়ে একটা বই লিখবে। যতগুলো মানুষের সাথে সে শারীরিক সম্পর্ক করেছে তাদের ছদ্মনাম ব্যবহার করে প্রত্যেকের সাথে তার কেমন কি এক্সপিরিয়েন্স ছিল, প্রত্যেককে সে কিভাবে কি দেখছে না দেখছে, এইগুলো নিয়ে সে একটা উপন্যাস লিখবে। সে আরো জানায় তার এই কাজটিকে সে খুব প্রফেশনালি দেখে, এখানে কোনো আবেগ অনুভূতি কোনো কিছুর জায়গা নাই। আবির জিজ্ঞেস করে, আচ্ছা তোমার সব থেকে ভয়ানক অভিজ্ঞতা কেমন ছিল? সোমা জানায় একজন বিদেশির সাথে। মানুষ যে এতটা পশুর মতো নৃশংস হতে পারে ওই লোকের সাথে মিট না করলে আমি হয়তো জানতাম না। সোমা আবিরকে আরো জানায়, আমি এই কাজটা যখন করি, যাদের সাথে করি, কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি তাদের কাউকে আর চিনি না। এরপর ধরো রাস্তায় কখনো হয়তো বের হয়েছি, কোনো শপিং মলে তোমার সাথে আমার দেখা হয়ে যেতে পারে, তুমি যদি আমাকে ডাকো আমি তোমাকে চিনবো না, বা তোমাকে দেখে আমি কখনো ডাকবো না। সো আই মিট পিপল ফর দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম। আর কিছু বলতে চাইলে সরাসরি সত্য কথা বলতে পারো, কারণ কোনো ভয় নেই, তোমার সাথে আমার আর কখনো মিটই হবে না। কাজ শেষ, সকল প্রকার যোগাযোগ সম্পর্ক সব শেষ। এবার আসি আবিরের বিষয়ে। আবির মোটামুটি ক্যারিয়ার ওরিয়েন্টেড খুব ভালো একটা ছেলে। এই যে একটা খারাপ কাজে সে হেল্প করছে এটাও তার বিজনেস পারপাসে। বিবাহিত পুরুষ, কোন আজেবাজে দোষ নাই। তবে সোমার জোরাজুরিতে সে একবার স্বীকার করে যে হ্যাঁ, থাইল্যান্ডে একবার তার ফ্রেন্ডের সাথে ট্যুরে গিয়েছিল, সেইখানে গিয়ে তার একটা মেয়ে ভাড়া করেছিল তার বন্ধুর জন্য, তার জন্য না। এই ছাড়া তার ওইরকম আর কোনো ব্যাড রেকর্ড নাই। যেতে যেতে তাদের দুজনের মধ্যে নানান টপিকে কথা হতে হতে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। কিন্তু ওই যে দুইজনই দুইজনের বিজনেস নিয়ে খুব সিরিয়াস, সেখানে আবেগের কোনো দাম নাই, তাই তারা বন্ধুত্বের সম্পর্কে না এগিয়ে বরং প্রফেশনাল সম্পর্কে স্থবির থাকে। সোমার চেহারা, কথাবার্তা, স্মার্টনেস আর তার এই পথে আসার কারণ সবকিছু জেনে আবিরের তার জন্য খুব মায়া হয়। এত সুন্দর স্মার্ট একটা মেয়ে এরকম খারাপ একটা কাজ করতেছে। তাই হোটেলে যাওয়ার কিছুক্ষণ আগে সে তার গাড়িটা হঠাৎ করে থামায়। সোমা বলে, কি হলো, থামালে কেন? আমাদের তো টাইম বেশি নাই, দ্রুত চলো, তা নাহলে আমরা পৌঁছাতে পারবো না। আবির বলে, দেখেন যে লোকটার জন্য আপনাকে নিয়ে যাচ্ছে লোকটা মোটেও ভালো না। আমি জানি লোকটা খুব অত্যাচারী এবং মেয়েদের সাথে সে খুব বাজে বিহেভ করে, খুব খারাপ একটা লোক। আমি চাই না আপনি ওইখানে যান আর সে আপনাকে কষ্ট দিক। জেনে শুনে এমন একটা পশুর কাছে আপনাকে ছেড়ে দিতে কেমন একটা লাগছে। সোমা বলে, নো নো নো, মোটেও এই কাজটা করবেন না। আমি বলেছি না আমার প্রফেশনের জায়গায় আমি কোনো সিম্প্যাথি চাই না, আমি আমার কাজ নিয়ে খুব সিরিয়াস। আপনি আমাকে সোজা হোটেলে নিয়ে নামিয়ে দিন, কিভাবে কি করতে হয় না করতে হয় সেটা আমি বুঝবো। আবিরের কোনোভাবেই মানতে ইচ্ছা হচ্ছিল না, কারণ সে জানতো লোকটা সোমাকে খুব অত্যাচার করবে, খুব টর্চার করবে। কিন্তু ওই যে সোমা তো তার জায়গায় নাছোড়বান্দা। হোটেলের সামনে নামিয়ে দেওয়ার পর সে লিফটে ওঠে আর আবির তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। এই 2 ঘন্টা যাত্রাপথে আবিরও সোমার প্রতি মোহগ্রস্ত হয়ে পড়ে, আর সোমা তো শুরু থেকেই একেবারে মোহের মধ্যেই আছে। এখানেই শেষ হয় 3য় গল্প। 4র্থ গল্প শুরু হয় ওই লোকটিকে নিয়ে, যে লোকটি মনে আছে ওই যে সোমা যখন রেস্টুরেন্টে বসেছিল তখন তার দিকে তাকাচ্ছিল, এই লোকটি। ইনি ছিলেন একজন কাপড়ের ব্যবসায়ী। এই লোকের নাম থাকে আরাফাত। তিনি মূলত একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। প্রথম দৃশ্যে তাকে দেখা যায় তার এলাকার পুলিশ অফিসারের সাথে সে কথা বলছে। তার একটাই অভিযোগ, এলাকার কিছু লোক অবৈধভাবে বর্ডার থেকে মাল আনছে, তাই পুলিশ অফিসার যদি কোনোভাবে রেড দিয়ে তাদেরকে থামাতে পারত, এই হচ্ছে তার আর্জি। তাদের কথার মাঝেই এই পুলিশ অফিসার হায়দারের বাসা থেকে খাবার আসে। একজন কনস্টেবল জানায়, স্যার শিরিন আপা তার বান্ধবীর বাসায় বেড়াতে গেছে। শিরিন ছিল হায়দারের মেয়ে। তারা ঠিক যখন খেতে বসে ওই মুহূর্তেই বিদ্যুৎ চলে যায়। আরাফাত তখন হায়দার সাহেবকে বলে যে, দেখছেন ঠিক 8টা বাজে, প্রতিদিন ঠিক 8টা বেজে বিদ্যুৎটা চলে যায়, ঠিক 9টা বেজে বিদ্যুৎটা আসে। আপনার কি মনে হয় না এর মধ্যে কোনো ঝামেলা আছে? আপনার তো অনেক পাওয়ার, কিছু একটা করেন না। হায়দার বলে, আপনার কি মনে হয় আমি চোখ কান বুঝে বসে থাকি? অনেক কিছুই বুঝি, কিন্তু কিছু করার নাই। আমি যা করতে পারি তা আবার করলে আমাকে চিটাগাং বান্দরবান পাঠাই দিবে। তারপর তারা খাওয়া দাওয়া করতে থাকে আর ঠিক 9টায় আবার বিদ্যুৎ আসে। এরপর আমাদের দেখা মেলে ওই এলাকার বিদ্যুৎ অফিসের অফিসার, নাম হায়াত। অফিসারকে দেখে মনে হয় সে কোন একটা বিষয়ে খুব দুশ্চিন্তা করছে। তখনই তার মা মরা ছেলে তার নানার ফোন থেকে তাকে কল দেয়, আর হায়াত বলে, বাবা এখন রাখো, আমি একটু ব্যস্ত, তোমাকে পরে কল দিচ্ছি। তারপর যখন ঠিক 8টা বাজে বিদ্যুৎটা চলে যায়, হায়াত তার সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি গিয়েও পোশাক আশাক না খুলে মনে হয় যেন কারোর জন্য অপেক্ষা করছিল। আর হঠাৎ করে দেখা যায় ঘোমটা দিয়ে একটা মেয়ে তার বাসার মধ্যে ঢোকে অন্ধকারে। এই মেয়েই হচ্ছে ওই পুলিশ অফিসার হায়দারের মেয়ে শিরিন। শিরিনের সাথে হায়াতের একটা অবৈধ সম্পর্ক ছিল। তারা প্রত্যেক দিন বিদ্যুৎ চলে যাওয়ার পর রাত 8টায় এইভাবে নির্জনে দেখা করত আর শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। শিরিন আর হায়াতের সাথে প্রত্যেক দিন এমন রাতের অন্ধকারেই দেখা হয়। শিরিনের শর্ত ছিল একটাই, আমার মুখ কখনো দেখা যাবে না। তারা একে অপরের মুখ কেউ কখনো দেখেনি। হায়াত শিরিনের মুখ দেখতে চাইলে শিরিন বলে, যেদিন আপনি আমার মুখ দেখবেন সেদিন থেকে আমি আপনার কাছে আর আসবো না, সম্পর্ক এখানেই শেষ। তারপর তারা দুজন ইন্টিমেট হয়। কাপড়ের ব্যবসায়ী আরাফাত হায়দারকে বলে, আমার কি মনে হয় জানেন, এই 1 ঘন্টার মধ্যে অনেক বড় কিছু হয়ে যাচ্ছে, যা হয়তো আপনি দেখতে পারতেছেন না। বিষয়টা হায়দারের মাথায় লাগে।
একদিন চা খেতে খেতে একজন কনস্টেবলকে এই হায়দার তার ইতিহাস বলছিল। যখন তার পোস্টিং ঢাকায় ছিল, একটা ছেলে নিহত হয়। ছেলেটি আর কেউই নয়, হায়দারের মেয়ে শিরিনের বয়ফ্রেন্ড। আর মেয়ের বয়ফ্রেন্ড মারা যাওয়ার কারণে সরাসরি ওই মার্ডার কেসে ফেসে যায় হায়দার। তাই তাকে পোস্টিং দেওয়া হয়েছে অনেক দূরবর্তী একটা শহরে। হায়দারের মেয়ে শিরিন বিষয়টাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি যে তার বাবা তার বয়ফ্রেন্ডকে খুন করেছে। তাই সেই থেকে সে তার বাবার সাথে কথা বলে না, আর হায়দারের নামেও একটা কেস ঝুলে গেছে। এরপর একদিন যখন শিরিন হায়াতের সাথে দেখা করতে আসে, হায়াত বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে দেখতে চাই, তোমার সাথে সারা জীবন থাকতে চাই। প্রত্যেকদিন এমন 1 ঘন্টার জন্য তোমাকে পেয়ে আমার পোষাচ্ছে না। আমাকে বিয়ে করতে তোমার সমস্যা কোথায়? আর যদি আমার সাথে নাই থাকবা তাহলে আমাকে কল দিছিলে কেন, প্রেম করছিলে কেন? শিরিন বলে, আমি তো জানতাম না যে এটা আপনার নাম্বার, আর কল দিয়ে কথা বলে আপনাকে ভালো লাগছিল তাই আপনার সাথে দেখা করতে আসি। আমি বেঁচে থেকেও মৃত একজন মানুষ, আমার সাথে কখনো সুখ হবে না। হায়াত বলে, বুঝতে পেরেছি, তোমার বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছে বলে তুমি এখন তোমার জীবনকে এইভাবে বিলিয়ে দিচ্ছ, তিলে তিলে নিজ হাতে নিজেকে শেষ করছো, তাই না? শিরিন তাকে আর কিছু না বলেই চলে যায়। ওই যে বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছে তার বাবা, এই জন্য শিরিনের নিজের শরীরকে তার অসহ্য লাগে, তাই এমন আকাশ করে নিজেকেই নিজে শাস্তি দিচ্ছে। এই ঘটনার পর একদিন যখন হায়াত বাজারের মধ্য দিয়ে যাচ্ছিল, ওই ব্যবসায়ী আরাফাত হায়াতকে ডাক দিয়ে তাকে সিগারেট অফার করে। তারপর তাকে বলে, প্রতিদিন 1 ঘন্টা করে যে বিদ্যুৎ বন্ধ রাখেন, এর মধ্যে কি হয় না হয় আমরা কি জানি না ভাবছেন? সব কিন্তু খবর রাখি। হায়াত বলে, এটা তো হেড অফিসের কাজ, তাই না? আমার হাতে কিছুই নাই, আমি কিছুই জানি না, এটা লোডশেডিং। তারপর আরাফাত তার দোকানে বসা 2টা ছেলেকে দেখিয়ে বলে, শোনেন, এরা কিন্তু ক্লাবের পোলাপান, কালকে খেলা আছে, কোনোভাবে যেন বিদ্যুৎ না যায়। পেছন থেকে ওই 2টি ছেলেও বলে, কাকা কালকে গরম খেলা, যদি বিদ্যুৎ যায় পোলাপানের মাথাও কিন্তু গরম হয়ে যাবে, সাবধান। হায়াত তাদেরকে আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আরাফাতের পর পুলিশ অফিসার হায়দার একদিন হায়াতকে আবারও তার অফিসে ডাকে। এলাকার কিছু লোকজনের সামনে এনে তাকে বসিয়ে বলে, দেখেন, এলাকায় যেন কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামা না হয়, এটা দেখা আমার দায়িত্ব। তো আগামীকাল তো খেলা আছে, এলাকার লোক বিদ্যুৎ চায়, আমাদের দেশে তো বিদ্যুতের এখন অভাব না, ভবিষ্যতে আমরা এক্সপোর্ট করব, আর প্রতিদিন 1 ঘন্টা করে বিদ্যুৎ যায়, যাই হোক খেলাধুলা চলতেছে, যেন বিদ্যুৎ না যায়, ঠিক আছে? হায়াতের তো একই কথা, দেখেন উপরের অফিসের ব্যাপার, আমি তো জানি না, ঠিক আছে আমি কথা বলে দেখবো, ঠিক আছে আমি চেষ্টা করবো, আমি এখন উঠি। ঠিক আছে যান। পরদিন রাতে শিরিন যখন আবার হায়াতের সাথে দেখা করতে আসে, তখন হায়াত তাকে দেখার জন্য খুব জোরাজোরি করতে থাকে, যে বলে, শিরিন প্লিজ, আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখবো। ওই দিনও কিন্তু হায়াত বিদ্যুৎ অফ করেই বাসায় এসেছিল, কারণ বিদ্যুৎ অফ না করলে তো শিরিন অন্ধকারে লুকিয়ে তার বাসায় আসতে পারে না। এই জন্যই মূলত সে 8টার সময় বিদ্যুৎ অফ করতো। কিন্তু সেই দিন তো ওই যে বাংলাদেশ আর ইন্ডিয়ার হাই ভোল্টেজ ম্যাচ ছিল, পুলিশ অফিসার আরাফাত সহ পোলাপান সবাই তাকে হুমকি দিছিল, সাবধান করে দিছিল যে খবরদার কালকে যেন বিদ্যুৎ না যায়। তার কাছে তো শিরিনই সব থেকে বড়, সে বিদ্যুৎ অফ করে দিয়ে যে আসছিল। হায়াত আর শিরিনের কথার মাঝে হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। শিরিন তো বিদ্যুৎ আসায় তাকে চিটার বাটপার আরো 2-3টা গালি দিয়ে মুখ চেপে ধরে দৌড়ে বের হয়ে যায়। হায়াতের তো মাথায় নষ্ট যে কিভাবে বিদ্যুৎ আসলো, সে তো বিদ্যুৎ অফ করে দিয়ে আসছে। আর শিরিন বের হয়ে যাওয়ার সাথে আবার দেখে বিদ্যুৎ অফও হয়ে গিয়েছে। তখনও সে বুঝতে পারছিল না যে কি হলো। একজন পুলিশ অফিসার তখন হায়াতকে ফোন দিয়ে তার অফিসে ডাকে। সে দৌড়ে গিয়ে দেখে তার অফিস ভাঙচুর করে সব মালপত্র ভেঙে চুরে আগুন ধরিয়ে দিয়ে গেছে পোলাপান। হাবিলদার বলে, কইছিলেন আপনি, আপনারা ফোন দিয়ে পাচ্ছি না অনেকক্ষণ ধরে, এত করে আপনাকে বললাম আজকের দিন যেন অন্তত বিদ্যুৎ অফ করেন না, আপনি স্যারের কথাই শুনলেন না। তখন পুলিশ অফিসার হায়দার হায়াতকে তার অফিসে আবারও ডাকে, বলে, আপনি শুধু আমাকে একটা কথার উত্তর দেন, পোলাপন যখন আপনার অফিস ভাঙলো তখন আপনি কইছিলেন? হায়াত তাকে কোনো উত্তর দিতে পারে না, সে নিচের দিকে তাকিয়ে থাকে। আর এখানেই শেষ হয় 4র্থ পর্ব। 5ম এবং শেষ পর্ব শুরু হয় ওই যে বিদ্যুৎ অফিসের হায়াতকে তার ছেলে ফোন দিল, ওই ছেলের ঘটনা থেকে। এই ছেলের মা অর্থাৎ হায়াতের ওয়াইফ মারা যাওয়ার পর এই ছেলে তার 2 খালা এবং তার নানার সাথে থাকে। নিম্নবিত্ত পরিবারের খুবই সাদা সিধা 2জন মেয়ে। উপার্জনের পথ বলতে তাদের বাসায় একটা দুধের গাই ছিল, সেই দুধ বিক্রি করত। আর তার বাবা ছিল একজন সাধারণ উকিল। প্রতিদিন সকালে গরুর দুধ দোয়ানোর পর খুব পাট করে চুল বেঁধে সকাল 7টার আগে এই 2 বোন দুধ নিয়ে যেত তালুকদার বাড়ি। বড় মেয়ের নাম ছিল বিথি। তালুকদার বাড়ির একমাত্র ছেলে সাফায়েতকে বিথি পছন্দ করত। তাদের তো বিশাল অট্টালিকার মতো বাড়ি, ভীষণ বড় লোক, তাতে কি ভালোবাসা কি আর জাতপাত মানে? বিথি দুধ নিয়ে গেলে সাফায়েত প্রতিদিন সকালবেলায় তার ওই জগ থেকে দুধ খেত। আর সাফায়েত যেন ভোরবেলা বের হয়ে যাওয়ার আগেই তার হাত থেকে দুধটা খেতে পারে, এজন্যই সে সকাল সকাল তালুকদার বাড়ি আসতো। দুধ খাওয়ার পর সাফায়েত যখন চলে যায়, বিথি পেছন ফিরে তার দিকে তাকিয়ে থাকে, কি ভালোবাসা মায়া ভরা দৃষ্টিতে। সাফায়েত যায় স্টেডিয়ামে, সেখানে তার প্রেমিকা দৌড় প্রতিযোগিতা করে। সে প্রত্যেক দিন সকালবেলা স্টেডিয়ামে দৌড়ায়, আর সাফায়েত তাকে গিয়ে চৌকি দেয়, তার ভিডিও করে দেয়, তার গামছা এগিয়ে দেয়। এই ছিল তার কাজ। ওই মেয়ে খুব আফসোস করে সাফায়েতকে বলে, আমি যে এত কিছু করতেছি এই গ্রামে, আমার তো কোনো মূল্যায়নই নাই, কেউ তো জানেই না যে আমি এত দৌড়াইতে পারি, এটা কোনো কম্পিটিশনই নাই। সাফায়েত বলে, হবে হবে, সব হবে। গার্লফ্রেন্ডের দৌড় ভিডিও করে নিয়ে গিয়ে সাফায়েত তার বন্ধুদেরকে দেখায়। সাফায়েতের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন ছিল ওই যে প্রথম গল্পের ফুয়াদ। সে ফুয়াদকে সাফায়েত বলে, বন্ধু তুই তো ঢাকার মানুষ, বলতো কি করা যায় তোর ভাবের জন্য? ও যে এত দৌড়ায়, লোকজন তো জানেই না, ওর তো কোনো স্বীকৃতি নাই।
ফুয়াদ বলে তুই এক কাজ কর, তুই পুরো এলাকায় মাইকিং করে দে। আইডিয়াটা সাফায়েতের পছন্দ হয়। সে পুরো এলাকায় ঘোষণা দিয়ে দেয় এলাকায় একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন হবে এবং সেইখানের দৌড়ে যে প্রথম হবে তালুকদারের ছেলে সাফায়েত তাকে জনসম্মুখে বিয়ের প্রস্তাব দিবে। এই ঘোষণা বিথিও শোনে। বাড়ি এসে বিথির খুব মন খারাপ থাকে। তার ছোট বোন তাকে বলে, আচ্ছা বউ, সাফায়েত তো শাহানাকেই বিয়ে করবে, তাহলে অন্য কেউ এখানে কেন অংশগ্রহণ করবে? আচ্ছা ধর যদি এমন হয় শাহানা এনিহাও হয়তো পা বাঁধে পড়ে গেল বা কোনো কারণে অংশ নিতে পারলো না, তাহলে যে ফার্স্ট হবে সাফায়েত কি তাকে বিয়ে করবে? ব্যাপারটা বিথির মাথায় লাগে, তাই তো সে কি যেন ভাবতে থাকে। পরদিন দুধ বিক্রি টাকা দিয়ে বিথি এক সেট ট্র্যাকশুট আর দৌড়ানোর জন্য একটা রানিং কেটস কেনে। সে তার ছোট বোনকে দেখায় আর তারপর তারা দুই বোন মিলে নদীর পাড়ে একটা ফাঁকা জায়গায় যায়। তারপর প্রতিদিন বিথি সেখানে যায় এবং দৌড়াতে থাকে আর নিজের রেকর্ড প্রতিদিন নিজে ভাঙতে থাকে। শাহানার রেকর্ড ছিল 100 মিটার দৌড় 26.27 সেকেন্ডে। ওই রেকর্ড নিজেকে ভেঙে নিজেকে প্রথম করতেই হবে, তাই বিথি নিজের সাথে নিজে যুদ্ধ করে দৌড়াতে থাকে আর তারপর একদিন সে শাহানার রেকর্ড ভেঙে ফেলে। অবশেষে সেই প্রতিযোগিতার দিন আসে আর তার বাবা বাসা থেকে বের হওয়া মাত্রই বিথি দৌড়ে চলে যায় সেখানে অংশ নিতে। আর তার পরবর্তী সিনে দেখা যায় শাহানা আর সাফায়েত বিয়ে করেছে। এদিকে বিথি প্রথম হয়েও পুরস্কার জিতেও তার বাড়িতে এসে সেই গোয়ালঘরের সামনে বসে থাকে। অর্থাৎ দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েও তার ভাগ্যে সাফায়েতকে বিয়ে করার সেই সৌভাগ্য হয়নি। বিথির ছিল সাফায়েতের প্রতি ডিজায়ার আর সাফায়েতের ছিল শাহানার প্রতি ডিজায়ার। আর এখানেই শেষ হয় পঞ্চম পর্ব। তো ভিউয়ার্স, এবার যদি পুরো 5টা গল্পকেই কানেক্ট করি, দেখেন গ্রাম হোক, শহর হোক, ধনী হোক, গরিব হোক, পাওয়ারফুল হোক আর পাওয়ারলেস হোক, প্রত্যেকটা মানুষের মধ্যেই লালসা বিদ্যমান। কেউ সেটাকে প্রকাশ করি, কেউ সেটাকে করি না। তবে যদি বাই এনি চান্স প্রকাশিত হয়ে যায় তার ফল কিন্তু মোটেও ভালো হয় না। ওই যে লোকে বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। বিষয়টা আসলেই খুব সত্য। আর আমি এই 5টি গল্প একেবারে সমান্তরালভাবে বলে গেছি দেখে যেমন লেগেছে, আপনারা যদি সম্পূর্ণ সিরিজটি দেখেন এর থেকে আরো বেশি ভালো লাগবে, কারণ 5টা গল্পই বিভিন্নভাবে শাফলড। সম্পূর্ণ সিরিজ শেষ করার আগ পর্যন্ত আপনি 5টা গল্পের শেষই ধরতে পারবেন না। সো হ্যাপি ওয়াচিং, আর কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিকপ্যাকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।